এরকম আলাদাভাবে আমরা সংজ্ঞায়িত করে কিছু নিয়ম রয়েছে। 4.1 অর্থাৎ আমাদের অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের চতুর্থ পরিচ্ছেদে নারী ও পুরুষবাচক শব্দ বা লিঙ্গান্তরের নিয়ম, লিঙ্গান্তর সম্পর্কিত আলোচনা রয়েছে। এবং এখানে খেয়াল করতে হবে যে আসলে সেটি কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন প্রথমত ভাগ করা হয়েছে নরবাচক বা পুরুষবাচক শব্দ বা পুংলিঙ্গ, এরপর রয়েছে স্ত্রীলিঙ্গ বা নারীবাচক শব্দ, এবং আরেক ধরনের রয়েছে উভয় লিঙ্গ। কিরকম? ধরুন যে সন্তান, মানুষ, এই শব্দগুলোকে দ্বারা কিন্তু যে কোনো ধরনের মানুষকে বোঝানো হচ্ছে, নারী বা পুরুষ, তাহলে সেটি উভয় লিঙ্গ। আর যখন আমরা বলছি যে টেবিল, চেয়ার, বই, যেগুলোতে প্রাণ নেই অর্থাৎ প্রাণহীন, যেসব শব্দের মধ্যে যে বোঝা যাচ্ছে যে জীব সম্পর্কিত যে প্রাণের অস্তিত্ব সেটি নেই, সেগুলোকে আসলে বলা হচ্ছে যে ক্লীবলিঙ্গ। এটি হচ্ছে ক্লীবলিঙ্গ। আবার এগুলোকে বলা হচ্ছে উভয় লিঙ্গ। যখন আমরা বলছি যে উভয় লিঙ্গ, তখন সেটি এরকম ভাবে নির্দেশ হচ্ছে উভয় লিঙ্গ, তাহলে এটি উভয় লিঙ্গ। আর যখন বলছি পুংলিঙ্গ বা নরবাচক শব্দ, তখন আমরা এটিকে যদি 1 নম্বর ক্যাটাগরি করি, তাহলে এটিকে আমরা নির্দেশ করব কি দিয়ে? যেমন বাবা, ছেলে, বিদ্যান, এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা কি নির্দেশ করব? যে পুরুষবাচক বা নরবাচক শব্দ। দ্বিতীয়ত আমরা যখন বলছি স্ত্রীবাচক শব্দ, সেই স্ত্রীবাচক শব্দে হচ্ছে আমরা উল্লেখ করছি মা, এখানে হচ্ছে মেয়ে, আর এখানে হচ্ছে বিদুষী। বিদ্যান এর ক্ষেত্রে বলা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে যখন বলি ছেলেটি বিদ্যান, কিন্তু যখন নারীর ক্ষেত্রে বলি তখন বলি মেয়েটি বিদুষী। ফলে এখানে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আর এটি হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি, অর্থাৎ 4টি ক্যাটাগরি এখানে রয়েছে। একটি হচ্ছে পুংলিঙ্গ বা নরবাচক শব্দ, বাবা, ছেলে, বিদ্যান। দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীবাচক শব্দ এবং মা, মেয়ে, বিদুষী। তৃতীয়ত হচ্ছে এখানে উভয় লিঙ্গবাচক শব্দ, সেগুলো হচ্ছে সন্তান, মানুষ, শিশু। দেখুন শিশু বললে কিন্তু ছেলে মেয়ে উভয়কেই বোঝানো হচ্ছে। ফলে সন্তান যখন আমরা বলছি তখন আমরা স্পষ্ট হচ্ছে যে ছেলে অথবা মেয়ে। মানুষ বললেও ছেলে মেয়ে বা নরনারীকে বোঝানো হচ্ছে। এরপর শিশু বললেও কিন্তু একই ক্যাটাগরি বোঝানো হচ্ছে, অর্থাৎ উভয়কেই বোঝানো হচ্ছে। আর ক্লীবলিঙ্গর সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বোঝার ক্ষেত্রে আমাদের প্রাণের অস্তিত্বটা দেখতে হবে। দেখবেন যে চেয়ারের কি প্রাণ আছে? না, জড়বস্তু। যেগুলো জড়বস্তু সেগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। তাহলে লিঙ্গান্তরের যে 4টি ক্যাটাগরি রয়েছে, এবং 4টি ক্যাটাগরি হচ্ছে পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, উভয় লিঙ্গবাচক শব্দ এবং এখানে ক্লীবলিঙ্গবাচক শব্দ। ধরা যাক আপনি এরকম একটা পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে এখানে বিভিন্ন রকমের এখানে ক্যাটাগরি রয়েছে। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখুন যে কি কি দাঁড়াচ্ছে, এখানে 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 এরকম। তাহলে এগুলো একটা বক্স যদি হয়, এই চিত্রটা, এই বক্স থেকে আমরা কি করতে পারি? এই যে এখানে নীলগুলোকে আলাদা করতে পারি, আবার দেখা যাচ্ছে যেটা কালো সেটিকে আমরা আলাদা করতে পারি, কালোগুলোকে আলাদা করতে পারি। এরপর দেখা যাচ্ছে যে এখানে ধরা যাক আরো লাল, এখানে বলের মতো দিলাম, তাহলে সেগুলোকে আমরা আলাদা করতে পারি। ঠিক এরকম বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে, বাংলা ভাষার শব্দ যে বিশালতা, ব্যাপ্তি, গভীরতা, সেই বিশালতা, ব্যাপ্তি, গভীরতার
মধ্য থেকে যখন আমরা ক্যাটাগরি করব তখন 4টি ক্যাটাগরিতে এভাবে ভাগ করতে পারবো। একটি হচ্ছে পুরুষবাচক শব্দ, আরেকটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আরেকটি হচ্ছে উভয়লিঙ্গবাচক শব্দ এবং আরেকটি ক্লিবলিঙ্গবাচক শব্দ। ফলে এই যে পরিবর্তনটা সেটি আমরা দেখব কিভাবে হয়ে থাকে। বিভিন্নভাবে কিন্তু যে পরিবর্তন সেটি হয়ে থাকে। একটা হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে স্বরে আ, স্বরে আ, তারপর দীর্ঘ ই, তারপর দেখা যাচ্ছে যে নি, আনি, এরকম বিভিন্ন রকম প্রত্যয় ব্যবহার করে কিন্তু পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ হিসেবে পরিবর্তন করা যায়। যেমন চাকর, চাকর থেকে চাকরানী, তাহলে এখানে আনি প্রত্যয় হয়েছে। তারপর ছাত্র, ছাত্র ছাত্রী, তারপর আরো রয়েছে মালি, মালি, মালিনী। এরকম ভাবে কিন্তু এটা একটা নিয়ম, একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি আমরা এখানে বলতে পারি যে ভিন্নধর্মী শব্দ। একই ধরনের যে ভিন্নধর্মী শব্দের মাধ্যমেও কিন্তু একেবারে নতুন শব্দের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা যায়। কিরকম? ধরুন যে স্বামী, স্বামী স্ত্রী, তারপর বাবা মা, ছেলে মেয়ে। দেখুন প্রত্যেকটা শব্দই কিন্তু ডিফারেন্ট, আলাদা। তাহলে এরকম ভাবেও কিন্তু পরিবর্তন করা যায়। আবার কখনো কখনো আপনি যে একই ধরনের যে শব্দ সেটির স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করেও কিন্তু লিঙ্গ পরিবর্তন করতে পারেন। যেমন কবি, আমরা যদি বলি কবি, আবার হচ্ছে মহিলা কবি। তাহলে দেখুন সেই শব্দের পূর্বে শুধু মহিলা শব্দ বসিয়ে কিন্তু পরিবর্তনটা আমরা করছি। যেমন কোন কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পরিবর্তন করা যায়। যেমন বনপো, বনপো থেকে বন ঝি। এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরি 7-8টি নিয়মের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম শব্দের যে পরিবর্তন পুরুষবাচক থেকে স্ত্রীবাচক, স্ত্রীবাচক থেকে পুরুষবাচক আমরা তৈরি করতে পারি। ফলে সেই নিয়মগুলো আমরা প্রথমেই এখানে দেখার চেষ্টা করব। যেমন আ প্রত্যয় যুক্ত করে প্রথমে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে আ প্রত্যয় যুক্ত করে। তাহলে আ প্রত্যয় কিরকম আছে দেখুন, আ প্রত্যয়। তাহলে আ প্রত্যয় যুক্ত করে আমরা প্রথমে কি পাচ্ছি? যেমন বালক, বালক এর সাথে যখন ইকা যুক্ত করছি তখন বালিকা। কিন্তু আ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি বলছি? প্রিয়, প্রিয় থেকে প্রিয়া। এটি হচ্ছে আ প্রত্যয়কে নির্দেশ করছে। আ প্রত্যয়ের মাধ্যমে পরিবর্তন, এটি পুরুষবাচক, এটি স্ত্রীবাচক। এরপর আমরা দেখব যে প্রবীণ, 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 প্রবীণা। এরকম আর কি কি পরিবর্তন আ প্রত্যয় দিয়ে হতে পারে সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি, যে কমেন্টে শিক্ষার্থীরা তোমরা জানাতে পারো যে কিভাবে আসলে পরিবর্তনগুলো হয়ে থাকে আ প্রত্যয় যুগে। আরো আছে যেমন শিষ্য, 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 শিষ্যা, শিষ্য এর সাথে শিষ্যা। তারপর হচ্ছে নবীন, নবীনা। ফলে এই যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা দেখা যাচ্ছে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক তৈরি করতে পারি। এরপর আরো আমরা আরেকটি নিয়ম দেখব। কিরকম? যে শব্দের শেষে আ, আ এর জায়গায় ই বসিয়ে
কিরকম, যেমন কাকা, কাকা এখানে ভাঙলে হবে ক হসন্ত যোগ স্বরে আ, এটি হবে কাকি, তাহলে এখানে হবে ক হসন্ত যোগ রস্বই। তাহলে খেয়াল করুন এখানে রয়েছে আর, আর এখানে হয়েছে ই। ফলে এভাবে আ প্রত্যয় দিয়েও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তারপর শব্দের শেষে দীর্ঘই, শব্দের শেষে দীর্ঘই, দীর্ঘই বসিয়ে, দীর্ঘই বসিয়ে কিরকম, যেমন মানব, মানব থেকে মানবী, এই যে এখানে ভাঙলে হবে ব হসন্ত যোগ দীর্ঘই। ফলে মানব থেকে যখন মানবী, এটি প্রমাণ করছে যে দীর্ঘই বসিয়ে আমরা পুরুষ থেকে স্ত্রীবাচক তৈরি করতে পারি। কিরকম, সিংহ সিংহী, দাস দাসী, যেমন দাস দাসী, ঠিক এভাবে পরিবর্তন করা যায়। তাহলে মোটামুটি 3টি নিয়ম এখানে আমরা কিন্তু উল্লেখ করছি। শব্দের শেষে আয়ের জায়গায় ই বসিয়ে, প্রথমে পড়লাম স্বরে আ বসিয়ে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এবং তৃতীয় যেটি বসেছে সেটি হচ্ছে দীর্ঘই বসিয়ে আমরা পরিবর্তনটা করতে পারি। তারপর আরো রয়েছে যেমন নি, নি প্রত্যয় যুক্ত করে, যেমন খেয়াল করুন যে নি অথবা এখানে নি, এটি বসিয়েও আমরা করতে পারি। কিরকম, আমরা উদাহরণ দেখব, কুমার কামার কামার নি, ফলে এখানে নি প্রত্যয় যুক্ত হয়েছে। জেলে 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 নি, এভাবে কিন্তু পরিবর্তনটা হতে পারে। এটি এটি হচ্ছে 4 নাম্বার নিয়ম, অর্থাৎ চতুর্থ যে অবস্থান সেটি আমরা দেখছি। আরেকটি আমরা দেখব যে এখানে 5 নাম্বার যে নিয়মটি সেটি হচ্ছে শব্দের শেষে আনি বা রস্বই যুক্ত আনি, এখানে হচ্ছে আনি বা আনি, আনি বসিয়েও এটি পরিবর্তন করা যায়। যেমন চাকর, চাকর থেকে চাকরানী, দেখুন এখানে আনি যুক্ত হয়েছে। তারপর হিম থেকে হিমানি, হিম থেকে হিমানি, তাহলে এখানে কি রয়েছে, এখানে আনি অর্থাৎ দীর্ঘই দিয়ে রয়েছে। মোটামুটি 5টি নিয়ম আমরা পড়ে ফেলেছি, এবং যে ষষ্ঠ সেটি হচ্ছে ইনি প্রত্যয়। তো ষষ্ঠ যে নিয়ম সেটি ইনি, ইনি প্রত্যয়। ইনি প্রত্যয়ের ক্ষেত্রে আমরা উদাহরণ দেখব যে অনাথ, অনাথিনী, খেয়াল করুন এটিকে বিশ্লেষণ করলে হবে ছ হসন্ত যোগ রস্বই যোগ ন হসন্ত যোগ দীর্ঘ ই। ফলে এটি কিন্তু স্পষ্ট করছে যে ইনি, এটিকে যখন আমরা যুক্ত করছি তখন এটি দাঁড়াচ্ছে ই নি, এই যে এটি। ফলে এটি 6 নাম্বার নিয়ম, ইনি প্রত্যয় যুক্ত করেও আমরা পরিবর্তন করতে পারি। যেমন বিদেশ, বিদেশি, বিদেশি, বিদেশি নি, বিদেশিনী, ফলে এখানেও কিন্তু পরিবর্তনটা আমরা ইনি প্রত্যয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি 6টি নিয়ম কিন্তু এখানে উল্লেখিত হয়েছে, যে বিভিন্নভাবে যে আমরা প্রয়োগটা করতে পারি, যে কিভাবে আমরা পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করব সেটির ক্ষেত্রে এখানে প্রমাণ পাচ্ছে। তারপর হচ্ছে শব্দের শেষে ইকা প্রত্যয়, 7 নাম্বার ইকা, ইকা প্রত্যয়। ইকা প্রত্যয়ের আমরা উদাহরণ দেখব যে ইকা প্রত্যয় কিভাবে গঠিত হয়। যেমন বালক, বালক থেকে বালিকা, তাহলে এখানে ল হসন্ত যোগ রস্বই যোগ কয়াকারে কা,
ফলে এখানে দেখুন যে ইকা যে শব্দ সেটি কিন্তু চলে এসেছে। বালক বালিকা, তারপর হচ্ছে লেখক, লেখক লেখিকা। এই যে লেখক থেকে লেখিকা সেটি যখন আমরা বলছি তখন কিন্তু সেটি স্পষ্ট নির্দেশ করছে যে এখানে ইকা প্রত্যয় রয়েছে। এরপর আমরা 8 নাম্বার যে নিয়ম পড়ব, যেমন ধরুন যে একটা উদাহরণ লিখলাম, নেতা, নেত্রী, ফলে তা থাকলে ত্রি হয়। 8 নাম্বার নিয়ম কি? তা থাকলে, পুরুষবাচক শব্দে তা থাকলে ত্রি হবে। যেমন শ্রোতা, তারপর কর্তা, কর্তৃ, দেখুন তা থাকলে ত্রি হবে। ফলে এটিও কিন্তু আরেকটি নিয়ম। এবং 9 নম্বর যে নিয়মটি রয়েছে সেটি আমরা এখন দেখব। আমাদের মূল যে বই 9 নম্বরে কি রয়েছে, যে বান মান ইয়ান থাকলে অতি, অত, আচ্ছা, অত থেকে অতি, বান থাকলে বতি, মান থাকলে মতি, তারপর ইয়ান থাকলে ইয়সি। কিরকম আমরা উদাহরণ দেখলে সেটি স্পষ্ট হব। এটি 9 নম্বর নিয়ম। কিরকম? গরিয়ান, যেমন সৎ, এটির সাথে তুলনা দিব, সৎ থেকে সতী, তাহলে এটি হচ্ছে এই নিয়মকে সমর্থন করছে। তারপর গুণবান, গুণবান এটি পুরুষবাচকে ব্যবহার হয়। তারপর এটি হবে গুণবতী। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি সে খুব গুণবতী মেয়ে, তাহলে গুণবতী কখন ব্যবহার হচ্ছে? স্ত্রীর ক্ষেত্রে গুণবতী ব্যবহার হচ্ছে। আর যখন বান ব্যবহার হচ্ছে সেটি পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তারপর বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমতী, যখন বলা হচ্ছে ছেলেটি খুব বুদ্ধিমান তখন মান বলা হচ্ছে, আবার ছেলেটি বুদ্ধিমতী তখন মতি ব্যবহার হচ্ছে। তারপর আরেকটি হচ্ছে মহিয়ান, 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 তাহলে এখানে কি রয়েছে? ইয়ান রয়েছে, তাহলে মহিয়সী। ফলে 9 নম্বর নিয়ম কিন্তু বলছে যে অত থাকলে, যেমন সৎ, কে ভাঙলে হবে স হসন্ত যোগ স্বরে অ, তারপর এখানে খণ্ডত, তাহলে এখানে অত রয়েছে, সেই অত কি হয়ে যাচ্ছে? সেই অত এখানে অতি হয়ে যাচ্ছে, ফলে সৎ থেকে সতী। তারপর গুণবান, বান হয়ে যাচ্ছে বতী, মান হয়ে যাচ্ছে মতি। তার মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা বুদ্ধিমান আর বুদ্ধিমতী ব্যবহার করব স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তারপর মহিয়ান, মহিয়সী। ঠিক এরকম ভাবে আমরা 9টি নিয়মের যে উল্লেখ পেলাম সেগুলোকে ব্যবহার করতে পারলে খুব সহজেই কিন্তু আমরা পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করতে পারবো, অর্থাৎ পরিবর্তন করতে পারবো। কাজেই 4.1 যে বিষয়টি ছিল সেটি হচ্ছে লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ। আমরা লিঙ্গ কাকে বলে এবং লিঙ্গের যে 4টি প্রকারভেদ, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, উভয়লিঙ্গবাচক শব্দ এবং ক্লিবলিঙ্গবাচক শব্দ, সেটি আমরা জেনেছি। পাশাপাশি আমরা 9টি নিয়ম জেনেছি। তার মানে এই 9টি নিয়মকে প্রয়োগ করে আমরা পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দ এর ক্ষেত্রে পরিবর্তনটা করতে পারবো। এবং এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের যে 4.1 সম্পর্কিত সামগ্রিক আলোচনা শেষ হচ্ছে। ধন্যবাদ।